আমরা গতদিন এই যে প্রাথমিক যে পাওয়ার সিস্টেম সম্পর্কে প্রাথমিক যে আমাদের ইনফরমেশন, মানে কিভাবে পাওয়ার সিস্টেম ইভলিউশন হলো, কিভাবে পাওয়ার সিস্টেম ডেভেলপ হলো, অতটুকু পর্যন্ত আমরা দেখলাম। এবং তার কন্ট্রোল স্ট্র্যাটেজিটা কি কি হবে, অথবা কন্ট্রোল হায়ারার্কিটা কি হবে, ওটা আমরা দেখলাম। জাস্ট এটা এতটুকু কিন্তু কোনো পরীক্ষায় থাকবে না, ইনফরমেশনের জন্য আমরা কিন্তু দেখলাম। এখন আজকে থেকে যা পড়বো অতটুকু কিন্তু আমাদের ইম্পর্টেন্স আর কি, আমাদের এগুলো হচ্ছে পরীক্ষার সিলেবাস। আচ্ছা, আমরা আমরা প্রথমে দেখব নেটওয়ার্ক রিপ্রেজেন্টেশন। মানে কি, একটা একটা পাওয়ার সিস্টেমের যে জেনারেটর আছে, ট্রান্সফরমার আছে, অথবা মোটর আছে, অথবা ট্রান্সমিশন লাইন আছে, এগুলোকে কিভাবে আমরা সার্কিটের মাধ্যমে প্রকাশ করতে পারি, এটা আমরা দেখব। এরপর আরেকটা দেখবো আসলে পার ইউনিট রিপ্রেজেন্টেশন। পার ইউনিট রিপ্রেজেন্টেশন এটা মেইনলি আসলে এই যে সার্কিটের যে হচ্ছে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স, অথবা রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স অথবা ইন্ডাকট্যান্স, যাই যাই আছে ওইটাকে আমরা হচ্ছে কোন একটা বেস ভ্যালু দিয়ে আমরা ডিভাইড করে একটা পার ইউনিট রিপ্রেজেন্টেশন আমরা করি। এর কারণ আছে অবশ্যই, আমরা পরে ডিটেলস দেখব। এরপরে আমরা দেখবো আসলে লাইন রিপ্রেজেন্টেশন। এটা মানে কি, এটা হচ্ছে আসলে আমাদের যে লেন্থের উপর বেস করে, লেন্থ এবং ভোল্টেজ এই দুটা রেঞ্জের উপর বেস করে আমাদের যে ট্রান্সমিশন লাইন আছে ওগুলোকে তিন ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে শর্ট, মিডিয়াম, শর্ট শর্ট ট্রান্সমিশন লাইন, একটা হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন, আর একটা হচ্ছে লং ট্রান্সমিশন লাইন। আচ্ছা, এরপর আমরা দেখবো আসলে লোড ফ্লো অ্যানালাইসিস। এটা খুবই এই যে লোড ফ্লো অ্যানালাইসিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। কারণ এই লোড ফ্লো অ্যানালাইসিস এর উপর বেস করে, মানে এটাই আসলে এই সাবজেক্টের একটা মেইন টার্গেট। এই লোড ফ্লো অ্যানালাইসিস এর উপর বেস করে আমরা কোন জায়গায় কতটুকু আসলে পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার, রিয়েল পাওয়ার, যে ভোল্টেজ, কারেন্ট, ভোল্টেজের ম্যাগনিটিউড, এটা কিন্তু আমরা ডিপেন্ড করি। সো এটা আমাদের জানা খুব দরকার। আচ্ছা, এরপরে আমরা দেখবো পাওয়ার ফ্লো কন্ট্রোল কিভাবে করা যায়। তার মানে হচ্ছে রিয়েল পাওয়ারটা কন্ট্রোল কিভাবে করা যায়, রিয়েল পাওয়ারটা কন্ট্রোল কিভাবে করা যায়। আমরা এখানে মেইনলি আসলে দেখবো সেকেন্ডারি কন্ট্রোল না, প্রাইমারি কন্ট্রোল। প্রাইমারি কন্ট্রোল মানে যেটা এই যে যে পাওয়ার প্ল্যান্টের যে জেনারেটর আছে ওইটা হাত না দিয়ে আমরা বাইরের জিনিস দিয়ে কন্ট্রোল করার ট্রাই করবো। যেমন সাবস্টেশন অথবা লাইনের মধ্যে যে ট্রান্সফরমার আছে, ওইটাকে ট্যাপ চেঞ্জ করে আমরা কিন্তু পাওয়ার কন্ট্রোল করতে পারি। মানে কারণ পাওয়ার কন্ট্রোল মানে তো আসলে ভোল্টেজ কন্ট্রোল। সো ভোল্টেজ কন্ট্রোল করে আমরা কিন্তু ওইটাকে কন্ট্রোল করতে পারি। ভোল্টেজ কন্ট্রোলের একটা উপায় হলো এই যে পাওয়ার সিস্টেমের যে জেনারেটর, যে ট্রান্সফরমার, যে ট্যাপ চেঞ্জিং আছে ওইটাকে চেঞ্জ করে দেবো। এরপরে আমরা আসলে ফেজ শিফটার ইউজ করতে পারি, অথবা হচ্ছে বুস্টার অথবা রেগুলেটরিং ট্রান্সফরমার ইউজ করতে পারি। এরপরে আরেকটা পারে হচ্ছে আমরা শান্ট ক্যাপাসিটর, এটা ইউজ করতে পারি, অথবা ক্যাপাসিটর ব্যাংক আমরা ইউজ করতে পারি। এরপরে দেখবো আসলে আমরা খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা, এই যে ফল্ট অ্যানালাইসিস। এর মাধ্যমে আমরা এই টপিকটাকে আমরা দুই ভাগে ভাগ করি।
একটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস। সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস 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 আমরা শুধুমাত্র সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস নিয়ে আমাদের একটা চ্যাপ্টার আছে পুরোটা, আর অ্যাসিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস নিয়ে আমাদের আরেকটা চ্যাপ্টার আছে। আমরা এই দুটা টপিক খুব ভালোভাবে দেখতে হবে আমাদের। এরপরে বলছিলাম আসলে এই প্রোটেকশন সম্পর্কে আমরা আসলে মেইনলি এই সাবজেক্টে একটা মানে ধারণা দেব, জাস্ট কিভাবে কাজ করে, মানে কোন ধরনের প্রোটেকশন ইউজ করা হয়। প্রোটেকশন সম্পর্কে ডিটেইলস জানার জন্য আমাদের আরেকটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে পাওয়ার সিস্টেম প্রোটেকশন। ওটা যেহেতু অপশনাল, ওটা যেহেতু সবাই আসলে সবার পক্ষে করা পসিবল হয় না, সে কারণে এখানে আসলে কিছুটা বেসিক ধারণাগুলো দিয়ে দেওয়া হচ্ছে প্রোটেকশন নিয়ে। আচ্ছা, এরপরে আমরা লোড কার্ভ, এটা কিন্তু ওই যে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট আছে ওইখানেও আবার পড়ানো হবে। আবারও একই কথা, এটা যেহেতু অপশন, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা যেহেতু অপশনাল, সেই কারণে এটা সবার পক্ষে পড়া পসিবল হয় না। সে কারণে আমরা একটা এই সাবজেক্টটাতে আমরা একটা বেসিক ধারণাটা দেব, এটা কেন ইউজ করা হয়, মানে কি কি ফ্যাক্টর থাকে আসলে। এখানে কিন্তু ডিটেইলস কিছু পড়ানো হবে না, জাস্ট একটা বেসিক ধারণা দেব। আচ্ছা, এখন তাহলে আমরা এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, আমরা শুরু করি। প্রথম হচ্ছে পার ইউনিট রিপ্রেজেন্টেশন। এটা খুবই সিম্পল, মানে বাচ্চা পোলাপানদের মতো হিসাব আর কি। একটু দেখি, আচ্ছা, আমরা আগে স্লাইডে দেখার দরকার না, আমরা একটু বোঝার ট্রাই করি পার ইউনিট ভ্যালুটা কি। মনে করেন আমার কাছে 100 টাকা আছে, 100 টাকা আছে, এই 100 টাকা দিয়ে 100 টাকা 100 টাকার মধ্যে আপনি যদি প্রতিটা 10 টাকার নোট চান তাহলে 10টা নোট পাবেন। 100 টাকা দিয়ে আপনি 10টা 10 টাকার নোট, 100 টাকা একটা 100 টাকার নোট যে কথা, 10টা 10 টাকার নোট একই কথা, অথবা 5টা 20 টাকার নোটই একই একই কথা। আসলে পার ইউনিট ভ্যালুটা এইভাবে ডিফাইন করা হয়, মানে আমার হচ্ছে বেস ভ্যালু যেটা আছে এখানে বেস ভ্যালু কত, যদি আমরা হিসাব করি এখানে বেস ভ্যালুটা একটু দেখেন, বেস ভ্যালুটা হচ্ছে 100 টাকা। এখন এই আপনি 100 টাকাকে আপনি অনেকভাবে কনভার্সন করতে পারবেন। কিভাবে কনভার্সন করতে পারবেন? যদি আপনি হচ্ছে 20 টাকার নোট চান তাহলে আপনি হচ্ছে 5টা, মানে 100 টাকা করতে আপনার 5টা 20 টাকার নোট লাগবে। এই যে 5টা কেমনে পাচ্ছি আমরা পাচ্ছি কি অরিজিনাল যে ভ্যালু, আসলে বেস ভ্যালু না বলে আমরা এটা বলি অরিজিনাল ভ্যালু 100 যেটা আছে ওইটাকে আমরা কোনো একটা ভ্যালু দিয়ে ভাগ দিচ্ছি, ডিভাইড করতেছি। মানে কি, এখন যদি আপনি 100 টাকা দিয়ে, মানে 100 টাকা পরিমাণ 50 টাকার নোট পাইতে চান, তখন আপনাকে কিন্তু 50 টাকার নোটের পরিমাণ হবে 2টা। মানে কি, যদি 100 টাকা দিয়ে 100কে যদি আপনি 50 দ্বারা ভাগ দেন তখন আসলে আপনার এই যে যে নোটের পরিমাণ থাকবে
ওইটা হবে 2টা। এখন কোয়েশ্চেন আসতে পারে আসলে এটা কেন দরকার। আচ্ছা, কেন দরকার থেকে আমরা আরেকটু ডিটেইলসে যাই। এখানে একটু লিখে রাখেন, এখানে হচ্ছে এই যে 100 টাকা যেটা যেটা আমার কাছে আসে এটাকে আমি অনেকভাবে কনভার্সন করতে পারি। এটা আমার আমার ইচ্ছার উপর। আমি আমি 10 টাকার নোট নিতে পারি, অথবা 5টা 20 টাকার নোট নিতে পারি, অথবা 2টা 50 টাকার নোট নিতে পারি, অথবা একটা 100 টাকার নোট নিতে পারি। এটা আমার ইচ্ছা। সো এইখানে আসলে আমার কাছে যেটা আছে দেখেন একটু, আমার কাছে যেটা আছে এটা কিন্তু অরিজিনাল ভ্যালু 100 কিন্তু অরিজিনাল ভ্যালু। এবং আপনি যেটা দিয়ে ডিভাইড করবেন ওইটা যেহেতু আপনার ইচ্ছা মতো ওইটা আপনি চুজ করতে পারবেন। ওইটা আপনি আসলে কয়টা 100 মানে কয়টা 100 টাকাটা, এই যে 100 টাকাটা আছে এটাকে আপনি কি 50 টাকার নোট চাচ্ছেন, নাকি 20 টাকার নোট চাচ্ছেন, নাকি 10 টাকার নোট চাচ্ছেন, নাকি 100 টাকার নোট চাচ্ছেন, নিচে যেটা দিয়ে ডিভাইড করা হয় ওটাকে আমরা বলি বেস ভ্যালু। তাহলে অরিজিনাল ভ্যালু যেটা আছে এটা কিন্তু ওইটা কিন্তু সবসময় ফিক্সড, আর বেস ভ্যালুটা আপনি আসলে চেঞ্জ করতে পারেন ইচ্ছা মতো। কিন্তু বারবার বলতেছে অরিজিনাল ভ্যালুটা আপনার সবসময় ফিক্সড। এবং দাঁড়ান একটু লিখতে পারি কিন্তু দেখি। এই যে এটাকে দেখেন, এখন মনে করেন কারো কাছে 200 টাকার নোট আছে, তার মানে এটা কিন্তু অরিজিনাল। আর অরিজিনাল। আর এটা যেটা আছে এটা আপনার হচ্ছে আপনি চুজ করতে পারেন, এটা হচ্ছে আপনার চয়েস। আচ্ছা, এটাকে আপনি চুজ করতে পারেন। এখন এই যে উপরে যেটাকে আছে ওইটাকে আমরা বললাম হচ্ছে অরিজিনাল ভ্যালু, আর নিচে যেটাকে আছে যেটাকে আপনি চুজ করতে পারেন ওইটা ওইটা হচ্ছে আপনার বেস ভ্যালু। এটার আরেকটা নাম হচ্ছে আসলে বেস ভ্যালু। এটাকে আপনি বলতে পারেন বেস ভ্যালু। আচ্ছা, এখন এই যে আপনার কাছে যে অরিজিনাল 200 টাকা আছে, এই 200 টাকার বিনিময়ে আপনি হচ্ছে ইচ্ছা মতো আপনি নোট নিতে পারেন। মানে কত টাকার নোট চান ইচ্ছা মতো আসলে বলা উচিত না, কত টাকার নোট চান আপনি। 200 টাকার আপনি 2টা 100 টাকার নোট নিতে পারেন, তখন আসলে বেস ভ্যালুটা হবে 100। এই যে 200 কে 100 দ্বারা ভাগ দিলে, এই 200 কে 100 দ্বারা ভাগ দিলে আপনার 2 হবে। অথবা আপনি আপনি 4টা 50 টাকার নোট নিতে পারেন, তখন কি হবে আসলে 200 কে 50 টাকা দিয়ে ভাগ দিলে আপনি হচ্ছে 4টা নোট পাবেন। অথবা এখানে আমরা যেটা দেখালাম আমরা ইচ্ছা মতো 200 কে আপনি 10 টাকা মানে 200 টাকা, যে 200 টাকা আছে ওটাকে আপনি যদি 10 টাকার নোট কয়টা চান, তখন 200 কে আপনি 10 দ্বারা ভাগ দিলে আপনি হচ্ছে 20টা 10 টাকার নোট চান। এই যে এই পাশে যেটা আছে একটু দেখেন, এই পাশে যেটা আছে এটাকে বলা হচ্ছে পার ইউনিট। এটা কিন্তু পার ইউনিট। আমরা একটু পরে লিখতে পারছি না। আচ্ছা, এটাকে বলা হচ্ছে পার ইউনিট। এখন একটু দেখেন, তার মানে এই যে বেস ভ্যালু এবং পার ইউনিট ভ্যালু, এটা কিন্তু একটু মনে রাখেন, বেস ভ্যালু এবং পার ইউনিট ভ্যালু চেঞ্জ হতে পারে। এটা কিন্তু আপনার চয়েসের উপর, অথবা কোয়েশনে দিয়ে দেওয়া থাকবে। হ্যাঁ, এটা কিন্তু আপনার চয়েসের উপর।
কিন্তু কখনো কোনো পাশে অ্যাকচুয়াল ভ্যালু কোনোদিনও চেঞ্জ হবে না। মনে করেন কেউ একজন হয়তো 10টা 20 টাকার নোট নিল, আর কেউ একজন আসলে 4টা 50 টাকার নোট নিল। আলটিমেটলি এই যে আপনি যদি 4টা 50 টাকার নোট দেখেন, এই যে বেস ভ্যালু এখন হচ্ছে পার ইউনিট ভ্যালু, এটাকে যদি আপনি মাল্টিপ্লাই করেন তাহলে আপনি কিন্তু অরিজিনাল ভ্যালু পাবেন। এখন সো আপনার আসলে কোনো কিছু যায় আসে না এই যে পার ইউনিট ভ্যালু কতটুকু আসছে অথবা বেস ভ্যালু কতটুকু ধরা হচ্ছে, এটা কিন্তু কোনো কিছু যায় আসে না। সো এই দুইটাকে মাল্টিপ্লাই করলে সবসময় কিন্তু অরিজিনাল ভ্যালু পাবেন। সো সবসময় মনে রাখবেন কোনো একটা পাওয়ার সিস্টেমে অথবা কোনো একটা আমরা যখন পারি কোনো একটা পাওয়ার সিস্টেমে অথবা কোনো একটা মানে কি বলবো আসলে এলিমেন্টের ক্ষেত্রে, যেমন হচ্ছে ট্রান্সফরমার অথবা জেনারেটর অথবা হচ্ছে ট্রান্সমিশন লাইন, যাই হোক না কেন, সবসময় মনে রাখবেন বেস ভ্যালুটা সরি অ্যাকচুয়াল ভ্যালুটা সবসময় অ্যাকচুয়াল অথবা অরিজিনাল ভ্যালুটা যেটা আছে ওইটা কিন্তু সবসময় হচ্ছে ফিক্সড। কিন্তু আপনার যে বেস ভ্যালু আপনি হচ্ছে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন, এটা আপনার সুবিধা মতো। এখন ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। আচ্ছা এটাকে বলে একটু এটাও টাকা আর এটাও টাকা, 10 টাকার নোট। আচ্ছা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন আপনি, কিন্তু যেহেতু আপনি বেস ভ্যালুটা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন, সো আপনার কিন্তু বেস ভ্যালুর ফলে আপনি কত টাকার নোট পান ওটাও চেঞ্জ করতে মানে কত টাকা পার ইউনিট, কত টাকা পার ইউনিট ভ্যালু কত টাকা কত হয় ওইটাও কিন্তু চেঞ্জ হতে পারে। আচ্ছা কেউ কি বলতে পারবেন এখানে পার ইউনিটটা, এই যে পার ইউনিট ভ্যালু যেটা আমরা বলতেছিলাম আসলে, এই যে 20 এর ইউনিটটা কি 20? অরিজিনালের যে ইউনিট ওটাই। একটু চিন্তা করে বলেন, এখানে কিন্তু 200 টাকা, এখানে কিন্তু 10 টাকা, ও 200 আচ্ছা টাকা আচ্ছা, দিয়ে 10 তাহলে কোনো ইউনিট নাই? হ্যাঁ পার ইউনিটের কোনো ইউনিট নাই। নাই। বুঝা গেছে? জি স্যার। আপনি কিন্তু এটা কিন্তু বারবার বলতেছি, এই যে অরিজিনাল তো একটা তো ফিক্সড, এটা তো একটা ইউনিট আছে, আর বেসটা কিন্তু আপনি ধরে নিচ্ছেন আপনি কত টাকার নোট চাচ্ছেন। জি বুঝা স্যার। গেছে? জি স্যার। আচ্ছা এখন তাহলে একটু আমরা আচ্ছা অনেক সময় পার ইউনিট ভ্যালুটাকে আমরা পার্সেন্টেজ নিই, ওটা 100 দ্বারা গুণ করে দিই, আর কিছু না। পার্সেন্টেজটা নিয়ে আমরা 100 দ্বারা গুণ করে দিই। আচ্ছা আমরা একটু পরে দুটো জিনিস একটু পরে আমরা দেখবো। আপাতত দুটো জিনিস, এই জিনিসগুলো আমরা একটু পরে বুঝবো। আমরা তো এটাই বুঝলাম পার ইউনিট ভ্যালু পাওয়া যায় অরিজিনাল ভ্যালুটাকে অন্য কোনো একটা ভ্যালু দ্বারা ভাগ দেওয়ার পর যে রেশিওটা পাওয়া যায় ওটা কিন্তু হচ্ছে পার ইউনিট ভ্যালু। পার ইউনিট ভ্যালুর কিন্তু কোনো ইউনিট নাই, কারণ দুটা একই রেশিও দ্বারা ভাগ দেওয়া হচ্ছে। আচ্ছা আগে আমরা উল্টা দিক থেকে আসি আসলে। যদি পার ইউনিট ইম্পিডেন্স হয়, ইম্পিডেন্স ইম্পিডেন্স মানে রিঅ্যাকট্যান্স হতে পারে, রেজিস্ট্যান্স হতে পারে। নরমালি ইম্পিডেন্স আসলে রিঅ্যাকট্যান্স প্লাস রেজিস্ট্যান্স। আচ্ছা পার ইউনিট যদি আমাদের আচ্ছা পার ইউনিট যদি আমাদের ইম্পিডেন্স হয়, তখন যে আমরা এই যে পার ইউনিট ইম্পিডেন্সটা আমরা বের করতে পারি, এই যে অ্যাকচুয়াল ইম্পিডেন্স অথবা অরিজিনাল ইম্পিডেন্সকে আমরা যে কোনো একটা বেস ইম্পিডেন্স দ্বারা ডিভাইড করে আমরা কিন্তু পার ইউনিট ইম্পিডেন্সটা আমরা বের করতে পারি।
পার ইউনিট ইম্পিডেন্সটা আমরা কিন্তু বের করতে পারি, এই যে আগে যেটি। একইভাবে যদি পার ইউনিট কারেন্টের কথা বলেন, দেখেন পার ইউনিট কারেন্টের কথা বলেন, আমাদের কিন্তু বেসিক সূত্র হচ্ছে অ্যাকচুয়াল কারেন্টটাকে কোন একটা বেস কারেন্ট দ্বারা ভাগ করলে পার ইউনিট কারেন্ট পাওয়া যাবে। একইভাবে যদি পার ইউনিট পাওয়ারের কথা বলা হয়, তার মানে তখন অ্যাকচুয়াল পাওয়ারটাকে আমরা যদি কোনো একটা বেস পাওয়ার, বারবার বলতেছে বেস পাওয়ারটা কিন্তু আমাদের ধরে নেওয়া, হয়তো বা কোয়েশ্চনে বলে দেবে, না হয় আমাদের ধরে নিতে হবে। সাধারণত কোয়েশ্চনে বলে দেয়, কারণ কোয়েশ্চনে না বললে এক একজন এক এক পার ইউনিট নেবে, হ্যাঁ বেস ভ্যালু নেবে, তখন ওই অনুপাতে আসলে এক এক পার ইউনিট ভ্যালু আসবে। যদিও বা প্রতিটি ভ্যালুই কিন্তু কারেক্ট, কিন্তু মানে কি বলবো, মানে এই যে স্ক্রিপ্ট আনসার স্ক্রিপ্ট দেখার সুবিধার্থে সেখানে কোয়েশ্চনে বলে দেওয়া হয় পার ইউনিট বেস ভ্যালুটা কত হবে। আচ্ছা, একইভাবে যদি পার ইউনিট ভোল্টেজের কথা বলেন, তখন পার ইউনিট ভোল্টেজটা পাবেন অ্যাকচুয়াল যে ভোল্টেজ ওইটাকে বেস ভোল্টেজ দ্বারা ডিভাইড করে। আচ্ছা, এখন একটু দেখেন, এখানে একটু আমরা একটু আর একটু ডিপে যাব। আমরা কি দেখেন আই পার ইউনিট, এটাকে আমরা দেখলাম, এটা হচ্ছে আই অ্যাকচুয়াল অথবা অরিজিনাল, আমি অরিজিনাল লিখতেছি অথবা অ্যাকচুয়াল লিখতে পারে, আই অরিজিনাল ডিভাইড বাই আই বেস, বেস কারেন্ট। আচ্ছা, এটা কিন্তু এটাও একটা, এটার ইউনিট হচ্ছে কারেন্ট, আর নিচে যেটাকে দ্বারা ডিভাইড করা হচ্ছে ওইটার ইউনিটও কারেন্ট। আচ্ছা, এখন তাহলে আমরা একটু উল্টা দিক থেকে আসি। আমাদের যদি দেখেন পার ইউনিট কারেন্ট, দেখেন পার ইউনিট কারেন্ট খুব সহজে বের করা যাবে যদি অ্যাকচুয়াল কারেন্ট দেওয়া থাকে এবং এই যে বেস কারেন্ট যেটা আছে ওটা যদি দেওয়া থাকে, তার মানে একটা অ্যাকচুয়াল কারেন্টটাকে আমাদের বেস কারেন্ট দ্বারা ভাগ করলে পার ইউনিট কারেন্ট পাওয়া যাবে। এখন একইভাবে পার ইউনিট ভোল্টেজটা কিরকম হবে, ভি অ্যাকচুয়াল অথবা ভি অরিজিনাল ডিভাইড বাই ভি বেস। আচ্ছা, আবার আমরা কি পেলাম, পার ইউনিট ইম্পিডেন্স কিভাবে পাওয়া যাবে, আমরা জেড লিখতেছি, জেড পার ইউনিট ইম্পিডেন্স, এটাকে পাওয়া যায় জেড অ্যাকচুয়াল ডিভাইড বাই জেড বেস। আপাতত এই তিনটা ইজি আসলে, মানে এখানে কিছু নাই। আচ্ছা, এখন আমাদের তো মানে আমরা একটু আর একটু সামনের দিকে আগাবো। আমাদের তো এই ডিরেক্টলি তো আসলে আমাদের এই যে জেড জেড বেসটা দেওয়া নাও থাকতে পারে, জেড অ্যাকচুয়াল দেওয়া থাকতে পারে, জেড বেসটা আমাদের ডিরেক্টলি নাও দেওয়া থাকতে পারে, আমরা আমরা তাহলে অন্য পথ আগাতে হবে। আচ্ছা, আমি লিখে নিই পরে। এটা যদি জেড বেস হয়, একটু দেখেন, এটা জেড বেস, এটা বি বেস, এটা হচ্ছে আই বেস।
আমরা আস্তে আস্তে আগাচ্ছি। আমরা প্রথম এই যে এদিকে দেখলাম, একটু দেখেন, এই যে এদিকে আমরা আই পার ইউনিট পাই, আই অ্যাকচুয়ালটাকে আই বেস দ্বারা ভাগ করে, ভি পার ইউনিট পাই, ভি অ্যাকচুয়ালটাকে ভি বেস দ্বারা ভাগ করে, তার মানে আবার জেড পার ইউনিট পাই, জেড অ্যাকচুয়ালটাকে আমরা জেড বেস দ্বারা ভাগ করে। আমাদের যদি ডিরেক্টলি হচ্ছে বেস ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু খুব সহজে এই পার ইউনিট গুলো বের করতে পারি। এখন যদি বেস ভ্যালু ডিরেক্টলি দেওয়া না থাকে, দেখেন এখন যদি বেস ভ্যালু ডিরেক্টলি দেওয়া না থাকে তাহলে আমরা এই এই পার ইউনিটটা কেমনে বের করতে পারি? মনে করেন সাপোজ, মনে করেন আসলে আমরা হচ্ছে জেড অ্যাকচুয়ালটা দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে মনে করেন, হ্যাঁ, কিন্তু আমরা ডিরেক্টলি হচ্ছে জেড বিটা এটা হচ্ছে দেওয়া নাই, ডিরেক্টলি এটা দেওয়া নাই, বেস ভ্যালুটা আমাদের দেওয়া নাই। এর পরিবর্তে আমাদের আসলে অন্য দুইটা কোয়ান্টিটি দেওয়া আছে। অন্য দুইটা কোয়ান্টিটি মানে আসলে আমাদের কিন্তু হয় মানে হয় এই যে ভোল্টেজ কারেন্ট দেওয়া আছে, অথবা হচ্ছে মানে অন্য অন্য দুইটা কোয়ান্টিটি, হয় ভোল্টেজ কারেন্ট দেওয়া আছে, অথবা হচ্ছে পাওয়ার ভোল্টেজ দেওয়া আছে, অথবা পাওয়ার পাওয়ার কারেন্ট দেওয়া আছে। এই যে আমরা যদি একেবারে এটা যদি একটু মানে ম্যানিপুলেশন করি আমরা কিন্তু এটা পাই। হ্যাঁ, এক্ষেত্রে তাহলে আমরা পার ইউনিটটা কেমনে বের করবো, হ্যাঁ বেস ভ্যালুটা কেমনে বের করবো? আমাদের কিন্তু দেওয়া আছে এটা, এটা কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু ডিরেক্টলি দেওয়া নাই, কিন্তু এটা ডিরেক্টলি দেওয়া নাই, এটা অন্য দুইটা কোয়ান্টিটির সাহায্যে এক্সপ্রেস করা আছে। তখন আমাদের পার ইউনিট ভ্যালুটা কেমনে বের করতে হবে এটা আমরা দেখতেছি। এখানে কিন্তু এই জেড বিটা ডিরেক্টলি আমাদের দেওয়া নাই। আচ্ছা, এখন তাহলে একটু দেখেন, যদি জেড বি দেওয়া না থাকে তখন আমরা দেখো কোয়েশ্চেনের মধ্যে কি দেওয়া আছে। কোয়েশ্চেনের মধ্যে যদি তখন অন্য কোয়ান্টিটি দেওয়া থাকবে। যদি ভোল্টেজ এবং কারেন্ট দেওয়া থাকে তার মানে আমরা হচ্ছে নরমালি যে সূত্র ভি বাই আই দিয়ে আমরা কিন্তু বেসটা বের করতে পারি। অথবা হচ্ছে যদি একটু দেখেন, যদি এটা দেওয়া না থাকে, ভিও দেওয়া না থাকে, আইভিও দেওয়া না থাকে, তখন তাহলে আমাদের অন্য দুটো কোয়ান্টিটি দেওয়া থাকবে। তখন সাপোজ মনে করেন এই যে এস এবং ভি, এটা কিন্তু কেভিএ, ওই যে এত কেভিএ, এত কেভিএ, এই যে বলো না হচ্ছে 100 কেভি, অ্যাপারেন্ট পাওয়ার। হ্যাঁ অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার যদি দেওয়া থাকে এবং হচ্ছে এই ভোল্টেজ যে যেটা আছে মানে আরেকটা যদি ভোল্টেজের ভ্যালু দেওয়া থাকে, ওই ক্ষেত্রে আমরা কিন্তু বের করতে পারি, ওই ক্ষেত্রে আমরা বের করতে পারি। একইভাবে অন্য দুইটা কোয়ান্টিটি অ্যাপারেন্ট পাওয়ার এবং হচ্ছে যদি কারেন্ট দেওয়া থাকে ওই ক্ষেত্রে আমরা কিন্তু বের করতে পারি। দেখি এই যে জেড ভ্যালু মনে করলাম, আমার বিবি দেওয়া আছে এবং হচ্ছে দেখেন বিবি দেওয়া আছে এবং এসবি দেওয়া আছে। কি কি দেওয়া আছে আসলে? এটা দেওয়া আছে এবং এটা দেওয়া আছে।
আপনাকে এই দুইটা থেকে আপনাকে বের করতে হবে জেড বিটা কি হবে। সো এখানে আসি তাহলে, তার মানে ভিভি এইভাবে আইভি এর ভ্যালুটা এখানে বসান, ডিভাইড বাই ভিভি। তখন যেটা হবে আসলে বি বেস হোল স্কয়ার ডিভাইড বাই এসবি। এই দেখেন এটা এইভাবে কিন্তু আমরা জেড পার ইউনিট বের করতে পারি। সো অন্যভাবে যদি হচ্ছে দেখেন, আমরা যদি এই এসবি এবং আইবি দেওয়া থাকে, আমরা যদি এসবি এবং আইবি দেওয়া থাকে, এসবি এবং আইবি দেওয়া থাকে, তখন জাস্ট হচ্ছে আইবি এর ভ্যালুটা এখানে বসায় দেবেন। ওইভাবে আপনি কিন্তু বের করতে তখন এসবি এবং আইবি দেওয়া আছে, তখন এই ভিবি এর ভ্যালুটা আপনি রিপ্লেস করে এখানে বসায় দেবেন। জাস্ট এদিক ওদিক ম্যানিপুলেশন করলে কিন্তু আপনার কাজ হবে এখানে। আচ্ছা, এখানে এই যে 1000 দ্বারা বাদ দেওয়া হচ্ছে, এগুলো আমরা দেওয়ার দরকার নেই। আপনি যদি ওইগুলো এগুলো কিন্তু শর্টকাট করার জন্য, এটা আমরা একদম শেষের দিকে খুব দ্রুত বুঝবো। আপনি কিন্তু যখন এই ক্যালকুলেশন গুলো করবেন, তখন কিন্তু বারবার বলতেছি, তখন কিন্তু ভোল্টেজ ভ্যালু, কারেন্ট ভ্যালু এবং হচ্ছে বেস ভ্যালু, বেস অ্যাপারেন্ট পাওয়ার যেটা আছে, ওই মানটা আপনি কিন্তু একই ভ্যালুতে রাখবেন, একই ভ্যালুতে রাখবেন। বারবার বলছে একই ভ্যালুতে রাখবেন, একই ভ্যালুতে রাখবেন। তখন কিন্তু আপনাকে এই 1000 দ্বারা গুণের চিন্তা করতে হবে না। কার কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? সো আমরা যখন ক্যালকুলেশন করব, মানে আমরা যখন ইম্পিডেন্সের ক্যালকুলেশন করব, অথবা কারেন্টের ভ্যালু অথবা ভোল্টেজের ভ্যালু আমরা যখন ডিটারমাইন করার ট্রাই করব, তখন আমরা সবসময় এটা রাখার ট্রাই করব যাতে হচ্ছে দুইটা ভ্যালু একই ইউনিটে হয়। একই ইউনিটে মানে পাওয়ার যদি আপনি হচ্ছে কিলো অ্যাম্পিয়ারে থাকে, তাহলে ভোল্টেজও কিন্তু কিলো, সরি, পাওয়ার যদি কিলো ভোল্টে থাকে, ভোল্টেজও কিন্তু তখন কিলো অ্যাম্পিয়ারে নিতে হবে। ওইভাবে আমাদের চিন্তা করতে হবে। তখন কিন্তু এই 1000 দ্বারা ভাগের এই যে ডিভাইড অথবা এই যে মাল্টিপ্লাই করার ব্যাপারটা আসবে না। এখানে কিন্তু একটা ম্যাথ দেখানো হচ্ছে, একটু দেখেন। আগে আমরা উল্টো দিক থেকে আসি। আমাদের আগে দেওয়া আছে, একটু দেখেন। আমাদের এটা কিন্তু গিভেন, হ্যাঁ, এটা দেওয়া আছে। আমাদের বলা হচ্ছে আসলে পার ইউনিট ভোল্টেজটা বের করতে, আমাদের বলা হচ্ছে পার ইউনিট ভোল্টেজটা বের করতে, আমাদের কিন্তু বলা হচ্ছে পার ইউনিট ভোল্টেজটা কিন্তু বের করতে। আচ্ছা, এই যে থ্রি ফেজের ক্ষেত্রে একটু দেখেন, থ্রি ফেজের ক্ষেত্রে আমরা যখন পার ইউনিট হিসাব করব, অনেকভাবে আছে, অনেকে 3 দ্বারা গুণ দেয়, অতটুকু আমরা হচ্ছে ঝামেলা যাব না, আমরা বেসিক থেকে ইয়ে করব। থ্রি ফেজের ক্ষেত্রে আমরা যখন পার ইউনিট ভোল্টেজটা হিসাব করব, পার ইউনিট ভোল্টেজ তো পার ইউনিট কারেন্ট অথবা পার ইউনিট ইম্পিডেন্স যাই হোক না কেন, আমরা যখন পার ইউনিট ভোল্টেজটা হিসাব করব, তখন কিন্তু আমরা কিন্তু যে অ্যাকচুয়াল অরিজিনাল ভ্যালু এবং যে বেস ভ্যালু যেটা আছে,
দুইটাই কিন্তু আপনি অন্যভাবেও করতে পারেন, কোনো অসুবিধা নাই। আমাদের সুবিধার জন্য আমি আমি আমার যেটা সুবিধা লাগে, দুইটা কিন্তু মানে পার ফেজে কনভার্সন করে নেব। সিঙ্গেল ফেজ থাকলে তো কোনো অসুবিধা নাই, কিন্তু থ্রি ফেজ থাকলে একটু অসুবিধা হয়। তখন তখন কিন্তু আমরা যদি এই প্রসেসে অ্যালাউ করি, তখন কিন্তু আমাদের ঝামেলা হওয়ার কোনো কারণ নেই। তার মানে কি, আমরা যখন পার ইউনিট থ্রি ফেজ নিয়ে কাজ করব, তখন তখন প্রথমে আমাদের যে কাজটা থাকবে, প্রতিটা ভ্যালু মানে এখানে ভোল্টেজের ভ্যালু থাকতে পারে, কারেন্টের ভ্যালু থাকতে পারে, অ্যাপারেন্ট পাওয়ারের ভ্যালু থাকতে পারে। প্রতিটা ভ্যালুকে আমরা সিঙ্গেল মানে সিঙ্গেল ফেজ যে ভ্যালু, ওটাতে কনভার্সন করে নেব। প্রতিটা ভ্যালুকে আমরা সিঙ্গেল ফেজ ভ্যালুতে কনভার্সন করে নেব। আচ্ছা, যেমন এখানে যেটা দেওয়া আছে, এখানে আমাদের গিভেন দেওয়া আছে 108 কেভি, মানে 108 কিলোভোল্ট, কিন্তু দেওয়া আছে লাইন টু লাইন ভোল্টেজ। কোশ্চেনটা কিন্তু পড়তে হবে, যদি লাইন টু ফেজ ভোল্টেজ দেওয়া থাকতো, তখন কিন্তু আপনার √3 দ্বারা ডিভাইড করা লাগতো না। অথবা লাইন টু নিউট্রাল ভোল্টেজ দেওয়া থাকলে তখন কিন্তু আপনাকে √3 দ্বারা ডিভাইড করা লাগতো না। কোশ্চেন কিন্তু ওইভাবে দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে লাইন টু লাইন ভোল্টেজটাকে আমরা কিন্তু লাইন টু নিউট্রালে কনভার্ট করা। ওরা করলো এটা হচ্ছে লাইন টু লাইনকে √3 দ্বারা ডিভাইড করে লাইন টু নিউট্রালে কনভার্সন করলো। তার মানে আমরা কিন্তু উপরেরটাকে দেখেন, এই উপরেরটা পাইলাম। এটা দেখেন স্যার তো। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এইখানে হচ্ছে যে বেস ভোল্টেজটা কি দেওয়া আছে? হ্যাঁ, না, ফেজ লাইন টু লাইন ভোল্টেজ দেওয়া আছে। আচ্ছা, এই তাহলে যে স্যার দেখেন, আচ্ছা 108। বেস ভোল্টেজটা কত এখানে? ফেজ ভোল্টেজ √3 দ্বারা ভাগ করবেন না না, সবসময়। ফেজ না স্যার, আমি বেস ভোল্টেজটা আচ্ছা, বেস বলছি। ভোল্টেজ একটু পরে বলতেছে, কারণ বেস ভোল্টেজ তো লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই জিনিসটা, এইটাই হচ্ছে আমার কোশ্চেন। এটা হচ্ছে কই থেকে আসলো, আসলে হ্যাঁ বেসটা হ্যাঁ, কোথায়? এটা বেসটা এটা কিন্তু দেওয়া আছে, এই যে উপরে। ও আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ স্যার এখন খেয়াল করছি। আচ্ছা ওকে। হ্যাঁ, উপরে দেওয়া আছে। আমি আগে যেসব জিনিস লাগবে ওইটা দেখছি। এই বাট যে, স্যার উপরের 120টাও তো স্যার লাইন টু লাইন, তাই না স্যার? হ্যাঁ, লাইন টু লাইন এখানে দেওয়া ও আছে, মানে বলে দেবে। আচ্ছা কিছু বলা না থাকলে এগুলো কিন্তু একটু মনে রাখবেন। যদি বলা হয় কোন একটা থ্রি ফেজে বেস ভোল্টেজ হচ্ছে এতটুকু, লাইন ভোল্টেজ হচ্ছে এতটুকু, আচ্ছা এটা যদি বলা থাকে, তাহলে বাই ডিফল্ট আপনি হচ্ছে ধরে নেবেন থ্রি ফেজ ভোল্টেজ দেওয়া আছে, সরি, থ্রি ফেজ পাওয়ার দেওয়া আছে, অথবা অ্যাপারেন্ট পাওয়ার দেওয়া আছে, এবং লাইন টু লাইন ভোল্টেজ দেওয়া আছে। কিছু বলা না ওটা কি থাকলে বাই ডিফল্ট হচ্ছে অয় কানেক্টেড ধরে নিব? কোনটা? মানে অয় কানেক্টেড হলে হচ্ছে লাইন ভোল্টেজ আর ফেজ যে যখন কনভার্ট করি হ্যাঁ তখন √3 দ্বারা ভাগ হয়। হ্যাঁ, তাহলে এটা কি আমরা অয় কানেক্টেড ধরে নিব? মানে ডেল্টা দিলে কি না, ডেল্টা এটা আসলে, এটা আপনি যখন আসলে পরে যখন পাওয়ার হিসাব করবেন না, তখন কিন্তু আপনি তো আসলে একটু পরে দেখবো, আমরা যখন আসলে পার ইউনিট হিসাব করি, একটু পরে আমরা দেখবো, আমরা ডিটেলসে দেখবো। আপাতত আমরা কখনো কিন্তু এই কোয়েশ্চন কখনো দেবো না, এটা পার ইউনিট হিসাব করুন, এটা কখনো দেবো না। আমরা কিন্তু দুই পাশে, আমরা ট্রান্সফরমার ক্ষেত্রে দেখবো আসলে দুই পাশে আমরা প্রাইমারি সাইডেও পার ইউনিট হিসাব করবো, সেকেন্ডারি সাইডেও পার ইউনিট হিসাব করবো। বুঝা গেছে? দেখেন, তখন কিন্তু আপনি হচ্ছে যদি কিছু বলা না থাকে, তখন যদি আপনাদের কিছু বলা না থাকে, তখন আপনি কিন্তু যে কোনো একটা ধরে নিতে পারেন। প্রাইমারি সাইডে ওয়াই, অথবা প্রাইমারি সাইডে ডেল্টা, সেকেন্ডারি সাইডে ওয়াই, সেকেন্ডারি সাইডে ডেল্টা, কিছু বলা না থাকলে। কিন্তু আমাদের সাধারণত বলা থাকবে, আসলে আমাদের সাধারণত বলা থাকবে। ঠিক আছে? স্যার আসলে আমার কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। যে ডেল্টা কানেক্টেড হলে লাইন হ্যাঁ ভোল্টেজ আর ফেজ ভোল্টেজটা হ্যাঁ, সেম। একই হয়। তখন ওইটাই করবেন। তখন এটা যদি ডেল্টা কানেক্টেড হয়, একটু দেখেন, এটা যদি ডেল্টা কানেক্টেড হয়, জি আমি কিন্তু স্যার। এখানে আসলে এটা বলা উচিত, কিন্তু আমাদের কিন্তু আসলে এখানে ফেজ ভোল্টেজ, আমি কিন্তু প্রথমে সুবিধার জন্য এটা বলছিলাম। এখন দেখেন, পরে কিন্তু লাইন টু নিউট্রালের কথা বলছি। একটু দেখেন, ও চিন্তা করে দেখেন। প্রথমে কিন্তু আমরা কিন্তু একদম বোঝার জন্য এটাই বলছিলাম প্রথম দিকে।
পরে কিন্তু কোনো স্যার সময় আমার আমি কিন্তু কোশ্চেন আসলে এটাই ছিল যে যদি কিছু বলা না থাকে তাহলে কি আমরা হচ্ছে ওয়াই কানেক্টেড এটা ডিফল্ট হিসেবে ধরে নিব? না, আমরা ডিফল্ট ওয়াই কানেক্টেডের জন্য না, এই যে এখন যেটা ফেস টু ফেস, এটা কিন্তু আমি ইচ্ছা করে এটা বলছি, একটু দেখেন, এটা কিন্তু বলতাম পরে। এই যে আপনি তো আগে কোয়েশ্চনটা করছেন, ফেস টু ফেস ভোল্টেজ এবং হচ্ছে লাইন টু নিউট্রাল ভোল্টেজ, কোনো ডিফারেন্স আছে? না এই স্যার। ক্ষেত্রে নাই স্যার। কোন ক্ষেত্রে? এখন মনে করেন ডেল্টা কানেক্টেড, এই যে এটা, হুম, এখানে এক্ষেত্রে হচ্ছে লাইন থেকে লাইন টু লাইন ভোল্টেজ ইজ জি ইকুয়াল টু স্যার। আসলে ফেস টু ফেস ভোল্টেজ, ফেজ হ্যাঁ? ভোল্টেজ একই। কিন্তু এক্ষেত্রে কিন্তু লাইন টু নিউট্রাল ভোল্টেজটা √3 দ্বারা ভাগ হবে, মানে সরি, লাইন টু নিউট্রাল ভোল্টেজ যদি আমি বের করতে চান, আচ্ছা এটা 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 কিন্তু বিভিন্ন জায়গায় একটু একটু দেখতে হবে, দাঁড়া আমি লিখতে তো পারছি না। আচ্ছা, হ্যাঁ, √3 ইন্টু লাইন টু নিউট্রাল, আমি কিন্তু বারবার এটা বলছি, প্রথমবার লিখছি এটা। লাইন টু নিউট্রাল মানে আসলে ধরে নেওয়া হচ্ছে এখানে যেহেতু নিউট্রাল মানে নিউট্রালের কোনো এক্সিস্টেন্স নাই, ধরে নেওয়া হচ্ছে এখানে কোনো একটা জায়গায় নিউট্রাল আছে। বুঝা গেছে কিনা বলেন? ডেল্টার ক্ষেত্রে কোনো নিউট্রাল আছে, নিউট্রাল পয়েন্ট আছে? না স্যার। সো আমরা যদি নিউট্রাল পয়েন্ট ক্রিয়েট করতে চাই তখন আমাদের কি করতে হবে আসলে? যে লাইন টু লাইন ভোল্টেজ যেটা আছে ওইটাকে √3 দ্বারা ভাগ দিতে হবে, ঠিক আছে? জি স্যার। আমরা কিন্তু দেখেন এটা কিন্তু লাইন টু ডেল্টার ক্ষেত্রে লাইন টু নিউট্রালের কোনো অস্তিত্ব নাই, কিন্তু আমরা এখানে এই যে এটা এক কথা বলতে পারেন, আমরা ডেল্টা থেকে আসলে যখন আমরা ওয়াই তে চিন্তা করতেছি তখন কিন্তু লাইন টু নিউট্রালের এভাবে চিন্তা করতেছি। বুঝা গেছে কিনা বলেন? কোশ্চেন আছে? মানে এটা বুঝতে পারছেন কিনা বলেন? লাইন টু ফেস টু ফেস এবং লাইন টু নিউট্রাল দুইটা হচ্ছে আলাদা আলাদা জিনিস, যদিও বা ওয়াই এর ক্ষেত্রে দুইটা সেম হয়ে যায়, যদিও বা ওয়াই এর ক্ষেত্রে দুইটা সেম হয়ে যায়, ডেল্টার ক্ষেত্রে কিন্তু দুইটা আলাদা। এটা জানা ছিল না স্যার, আসলে এত দূর হচ্ছে মানে আমাদের অন টু এটা কোর্স ছিল তো আচ্ছা, ফেজ আর হচ্ছে লাইন নিয়ে কথা বলেছিল, কিন্তু লাইন টু নিউট্রাল নিয়ে আসলে জানা নেই। হ্যাঁ, লাইন টু নিউট্রাল কিন্তু আছে, কোন জায়গায় শেখানো হয়েছে আমাদের কনফিউশন, ও আসলে এটা ডিফাইন করা হয়েছিল এইভাবে, যখন আসলে আপনি যদি আসলে ওয়াই এর ইকুইভ্যালেন্ট মনে হয় ডেল্টা, হ্যাঁ, ডেল্টা আছে ওটাতে, মানে এটা কিন্তু নরমালি হচ্ছে এটা কোনো অস্তিত্ব নাই, এটা কিন্তু বিভিন্ন অ্যানালাইসিস করার জন্য এটা ইউজ করা হয়, এটা কিন্তু কোনো অস্তিত্ব নাই, ডেল্টাতে তো আসলে নিউট্রালের কোনো অস্তিত্ব নাই, ডেল্টাতে কোনো নিউট্রালের অস্তিত্ব নাই, কিন্তু এই যে নিউট্রাল এটা কিন্তু অন্য একটা ওয়াই এর সাথে কনভার্সন করা, ওয়াই এর সাথে কম্পেয়ার করার জন্য, ওয়াই এর সাথে কম্পেয়ার করার জন্য আমাদের কিন্তু এই জিনিসটা ইউজ করা হয়। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা কিন্তু একটু একটু দেখবেন, হ্যাঁ। আচ্ছা, তার মানে আমরা যখন থ্রি ফেজ যখন চিন্তা করব, আমরা আমরা যখন থ্রি ফেজ চিন্তা করব তখন কিন্তু যে ভোল্টেজটা নেব, বেস ভোল্টেজটা নেব, তখন ওইটা কিন্তু আমাদের এখন একটু আসে, ওইটা কিন্তু আমরা লাইন টু নিউট্রাল নেওয়ার ট্রাই করবো। আপনি কিন্তু থ্রি বেস পাওয়ার নিতে থ্রি বেস ভোল্টেজ নিতে পারেন, তখন আমাকে হিসাবটা অন্যরকম ভাবে করতে হবে, মানে একই জিনিস √3 দ্বারা গুণ ভাগ, এই জিনিসগুলো হবে আর কি তখন। কিন্তু লাইন টু নিউট্রাল নেওয়ার ক্ষেত্রে লাইন টু নিউট্রাল নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু √3 দ্বারা ভাগ দিতে হবে। আচ্ছা, তার মানে একটু দেখেন, এটা আমরা পাইলাম, এটা আসলে লাইন টু নিউট্রাল। সো এক্ষেত্রে আমাদের ডেল্টা হোক আর ওয়াই হোক আমাদের কিন্তু কোনো হেড মাথা ব্যথা নাই। আচ্ছা,
এটা কই থেকে পাইলাম? এখানে দেওয়া আছে, কিন্তু একটু দেখেন, এখানে দেওয়া আছে এটা এবং এটা, এটা লাইন টু লাইন দেওয়া আছে, এটাকে আমরা লাইন টু নিউট্রালে কনভার্সন করতে পারি না, এটা এইভাবে পাওয়া গেল। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা কিন্তু পার ইউনিট ভোল্টেজটা পেয়ে গেলাম। বারবার বলতেছি, আমরা এখানে আপনি ডিরেক্টলি অন্যভাবে করতে পারেন, কিন্তু এইভাবে করলে ওয়াই হুক আর ডেল্টা হুক আমরা কিন্তু কোনো মাথা ব্যথা থাকবে না তখন। আমাকে যাই কিছু কোয়েশন ঘুরে ফিরে আমাকে যাই হচ্ছে চেঞ্জ করে দেখ, আমরা কিন্তু এইভাবে করলে তখন আর অসুবিধা হবে না, কারণ এক পাশে ওয়াই এক পাশে ডেল্টা থাকলেও কোনো অসুবিধা হবে না, আপনি চিন্তা করে বসাতে পারবেন ভ্যালুটা। কিন্তু যদি আপনি ডিরেক্টলি থ্রি ফেজ ভ্যালু, এটা কিন্তু থ্রি ফেজ ভ্যালু ইউজ করা হচ্ছিল, থ্রি ফেজ ভ্যালু এক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, কিন্তু যদি এক পাশে ওয়াই থাকে আর এক পাশে ডেল্টা থাকে, হ্যালো হ্যালো জি স্যার, এখন শোনা যাচ্ছে। ও আচ্ছা, আমার একটু নেট চলে গেছিল হঠাৎ করে, কারেন্টের ফ্লাকচুয়েশন হয়েছিল। আচ্ছা, রেকর্ডিং তো হচ্ছে না? হচ্ছে। জি স্যার। আচ্ছা, স্লাইড কি দেখা যায়? না স্যার, স্লাইড দেখা যাচ্ছে না। ও, এখন দেখা যায়? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের কিন্তু ওটা চিন্তা করতে হবে, ওয়াই ডেল্টা চিন্তা না করে আমরা যদি লাইন টু নিউট্রাল চিন্তা করি, তখন কিন্তু আমাদের কিন্তু পার ইউনিট মানে ক্যালকুলেশন করা খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, আর থ্রি ফেজ পাওয়ার ক্ষেত্রে একটু দেখেন, থ্রি ফেজ পাওয়ার ক্ষেত্রে ডিরেক্টলি আমি হচ্ছে সিঙ্গেল ফেজ পাওয়ার নিয়ে পাওয়ারের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। মেইন অসুবিধাটা হয় আসলে পার ইউনিট ভোল্টেজ অথবা পার ইউনিট কারেন্ট বের করার জন্য। তখন যদি হচ্ছে আপনি লাইন টু নিউট্রাল ভোল্টেজটা নেন, তখন অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, এখানে থ্রি ফেজের ক্ষেত্রে যে আমরা ইচ্ছা করলে এটা ইউজ করতে পারেন, এটা ডিরেক্টলি থ্রি ফেজের ক্ষেত্রে ওরা হচ্ছে ডিরেক্টলি বলছে, কিন্তু আমার মতে আসলে ওই যে একটা সূত্র শিখলেই হবে, মানে যদি লাইন টু নিউট্রাল ওইটা কনসিডার করেন তখন অসুবিধা হওয়ার কথা না। এগুলো ওরা আবারও থ্রি ফেজের ক্ষেত্রে কিভাবে শর্টকাটে বের করা যায়, আপনি যদি আপনার ইচ্ছা আপনি এটা ইউজ করতে পারেন, না হয় এখান থেকে এই যে এভাবে ইউজ করতে পারেন, আপনি কোনো অসুবিধা নেই। এই 1.3 এটা কিন্তু বইয়ে আছে আর কি, এটা কিছুই না আসলে ওয়াই কানেক্টেড, এখানে কি থ্রি ইকুয়াল ইম্পিডেন্স দেওয়া আছে, ব্যালেন্স কন্ডিশন দেওয়া আছে, এবং হয়তো লাইন টু লাইন ভোল্টেজ দেওয়া আছে। সাবস্টেশন বাস, এটা একটু দেখবেন এখানে ইজি, এটা ইম্পর্টেন্ট না, কিন্তু একটু দেখবেন, আমরা কিন্তু পার ইউনিট খুঁজতেছি। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখবো, আমরা স্যার একটু ব্রেক দিবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ব্রেক নেন। Sir, 736 present.
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 737 Yes, sir. 738 Present, sir. 739 আছে। Present, sir. Present, sir. আচ্ছা ঠিক আছে। 740 Present, sir. Hello. হ্যাঁ ঠিক আছে। 741 Present, sir. 748 748 উনি আছেন? 748 ফারজানা মোহনা। 749 749 750 Yes, sir. 751 752 Sir, 750. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সেভেন ফাইভ সিক্স স্যার ও স্যার ডাউনলোড করে পড়ে, ওর স্যার এলাকায় নেট নাই। আচ্ছা 758 মার্জিয়া সুলতানা। স্যার আমি 754। না দিছি, ওই যাদেরকে এখানে দেখতেছি না তাদেরকে ডাকতেছি। আচ্ছা স্যার। হ্যাঁ মানে যাদেরকে সিরিয়ালে আসে তাদেরকে ডাকতেছি না। 758 নাই। সেভেন সিক্স টু এসকে উদয়। এসকে উদয় স্যার 761 আমি গতকাল না, ছিলাম বাট নেট কানেকশন ছিল না না। না দিছি দিছি 7 মানে গতদিন ছিলাম। না ও দিছি আচ্ছা, দিছি। জি। 767 আইমান ইসলাম। আইমান ইসলাম। 770 770 তাসিন শাহমত তাসিন শাহমত তাসিন সামথিং।
Seven, 8, 4. 7, 8, 4. 7, 8, 5. 7, 8, 7. মাসুদ বিন আলী আর একটা হচ্ছে তানবীর আহমেদ Yes, sir. আহমেদ। আমরা দুইজন, আর তো কেউ নাই। ডিএটা আর কেউ আছেন? না স্যার, আর কেউ নাই। এখানে তো দেখা যাচ্ছে না। স্যার এস এম মাসুদ বিন আলী আছে। হ্যাঁ হ্যাঁ, ওনারা দুইজনকে দিছি। স্যার এখানে মোটামুটি হচ্ছে, আর আশা করি কারোটা বাদ যাওয়ার কথা না, কারণ এটা দেখে আর যেগুলো পাই না এগুলো ডাকছে মাত্র। আচ্ছা, তাহলে আমরা এখন আসি তাহলে। আজকে মোটামুটি এতটুকু পর্যন্ত। আগামীকাল মোটামুটি এই দুইটা ম্যাথ একটু করার ট্রাই করবেন বাসায়। এই যে 1.3 আর 1.4 এই দুইটা ম্যাথ। আর আগামীকাল আমরা দেখবো আসলে পার ইউনিট বেস কিভাবে চেঞ্জ করতে হবে, মানে করা যায়, আমরা দেখবো আগামীকাল। একটু আপনারা যদি পারেন একটু দেখেন, ইজি আর কি। ওইটা হচ্ছে পার ইউনিট বেসের চেঞ্জের ম্যাথ। এরপর আমরা দেখবো আসলে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয়। আগামী ক্লাসে একটু ক্যালকুলেটর নিয়ে বসবেন, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।